রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলমান থাকবে, সংস্কার কাজ শেষ হলেই নির্বাচন। ৩ মাস কাজ করবে ৬ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনী রোডম্যাপ দাবি বিএনপির। সংস্কার শেষে দ্রুততম সময়ে ভোট আয়োজন চায় জামায়াত। মেয়র লিটনের আস্থাভাজন আওয়ালি ছিলেন রাজশাহী সিটির শেষ কথা, প্রভাব খাটিয়ে হয়েছিলেন এফবিসিসিআই পরিচালক। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যার আরও অবনতি। নতুন করে প্লাবিত নকলা ও সদর উপজেলা, ময়মনসিংহে বাড়ছে পানি। লেবাননের বৈরুতে অব্যাহত ইসরায়েলি হামলা, গাজায় মসজিদে বোমা বর্ষণ, নিহত ২১, প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। রাজনৈতিক দলগুলো সরকারেরই অংশ, তাদের সঙ্গে সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর নির্বাচনের লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সংস্কার শেষে নির্বাচন হবে। ৬টি সংস্কার কমিশন ৩ মাস কাজ করবে বলেও জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মাহফুজ আলম বলেন, শিগগিরই জনগণ এর সুফল ভোগ করবে। শামীমা আক্তারের প্রতিবেদন। দিনভর দেশের প্রধান রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় ২ উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত, বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের ২টি ধারা, সবার সাথে আমাদের আলোচনা হয়েছে ধারাবাহিক। এবং এক্ষেত্রে মূলত সরকার যে কমিশনগুলো নিয়ে কাজ করতে উদ্যোগী হয়েছে, এই কমিশনগুলো ৬টি কমিশন নিয়ে তাদের প্রস্তাবনা বা তাদের অভিমত জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্গাপূজা আসতেছে, হিন্দু ভাই বোনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবের সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেসব বিষয়েও সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে। জানান, সরকার তার নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী চলছে। নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে গঠন করা হয়েছে ৬টি সংস্কার কমিশন। অ্যাডমিনিস্ট্রেশনে যে জায়গাতেই যেখানেই বেশিরভাগের দোষরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফেসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রশ্নের উত্তরে বিশেষ সহকারী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। যে কোনো মূল্যে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চায় সরকার। দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে, সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতী এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থানে ফেরত আসতেছে। আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে। এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব। ইতোমধ্যেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ শুরু করেছে জানিয়ে হতাহতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রেস সচিব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। এছাড়া প্রশাসন ও বিচার বিভাগ থেকে স্বৈরাচারের দোসরদের সরানোর পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনাকে ঘিরে অপপ্রচার বন্ধে দেশটির সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলাদা বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে আলাদা রোডম্যাপ চেয়েছে জামায়াত। সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপের শুরুতেই অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1 ঘণ্টা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, দ্রুত ভোট আয়োজনকে গুরুত্ব দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলি। এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কার করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছে। তো 1824 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। বিচার বিভাগ ও প্রশাসনকে পতিত স্বৈরাচারের দোষর মুক্ত করা, গুম খুনে জড়িতদের জামিন ও দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই, কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী অপপ্রচার রোধ ও সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপি। অতীত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আসে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো বুঝতে পারছি এই জন্য যে ভারতে আসে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরার কথাও জানান তিনি। তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আসছে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথাও জানান জামায়াতের আমির। সরকার এবং জনগণ মিলে, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি একসাথে কাজ করে, আমরা আশা করছি একটা অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা তারা উদযাপন করতে সক্ষম হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সংলাপে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেন দলগুলোর নেতারা। সংস্কার কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শামীমা আক্তারের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে অংশ নেন বাম গণতান্ত্রিক জোট। বৈঠক শেষে নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণহীন। অন্তর্বর্তী সরকারকে প্রশাসন সংস্কার সহ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার পরামর্শ দেন। পূজার সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে
পূজাটা সম্পন্ন করতে পারে। প্রশাসনেও আমরা বেশ কিছু দুর্বলতা দেখছি, ব্যর্থতা দেখছি, সীমাবদ্ধতা দেখছি। সেই প্রশাসন, সিভিল, পুলিশ বা যে ধরনের প্রশাসন হোক, সব ধরনের জায়গাতেই আমরা এদের কিছু কিছু আলামত দেখতে পাচ্ছি যা দেখে উদ্বেগ প্রকাশ করবার মতো। জোটের অন্যতম নেতা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সব ধরনের সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। জনগণের আবেগ ৭১ নিয়ে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেন তিনি। এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ যে আহত, তার এখনো কান্না বুকে চেপে আছে, কিন্তু সে গণঅভ্যুত্থানকে আফোল্ড করে সেই গণঅভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য অনেক কাজ করা যাবে না। তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে ৬ সংস্কার কমিশনের সঙ্গে আরও ৯টি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ইসলামিক আন্দোলন। সংলাপ শেষে দলের আমির মুফতি রেজাউল করিম বিগত সময়ে সব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ বলে জানান। সেই নির্বাচনগুলো বেশিরভাগই, সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ, বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার পরামর্শ দেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক, বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন, এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার পরিচালনা রাজনৈতিক দলের কাজ, অনভিজ্ঞ উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম, এই সরকারের জন্য আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম। সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয়, আমরা যদি মন খুলে কথা বলতে না পারি, তাহলে সম্পর্কের অবনতি হবে, যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে। তবে হেফাজত ইসলামের নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফেসিবাদীদের দোসররা রয়েছে, অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। শিক্ষা কমিশনের ব্যাপারে, শিক্ষা কমিটির ব্যাপারে আমাদের প্রস্তাবনা ওলামায়ে কেরামের রাখতে হবে। হেফাজত ইসলাম এবং ওলামায়ে কেরামদেরকে দেখে তাদের মতামত নিয়ে শিক্ষা কমিশন, বিভিন্ন কমিটি গঠন করতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে দেশবিরোধী অপপ্রচার চলছে জানিয়ে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন শামসুজ্জামান আওয়াল। অপসারিত মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের আস্থাভাজন হওয়ায় সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পদ, সবকিছুতে আওয়ালের কথাই ছিল শেষ কথা। ঠিকাদারি আর জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত শামসুজ্জামান আওয়াল রাজশাহী চেম্বার অব কমার্সের কোটায় হয়েছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক। টাকা কামাতে জমি দখল ও পুকুর ভরাট করে বিক্রি সবই করেছেন গত 15 বছরে। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশনের ঠিকাদার হিসেবে আবির্ভাব ঘটে শামসুজ্জামান আওয়ালের। অন্য ঠিকাদারদের কাজ কিনে নিয়ে পেশা শুরু করেন। 2008 সালে এইচ.এম. খায়রুজ্জামান লিটন মেয়র হলে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ছিলেন ঠিকাদারি কাজের একক নিয়ন্ত্রক। নগর ভবনের পাশে দারুচুনি প্লাজা, সোনাদিঘি এলাকায় বৈশাখী মার্কেটের কাজ নিজের নামে নেন আওয়াল। তবে দুটি মার্কেটের নির্মাণ 15 বছরেও শেষ করেননি। ঠিকাদারি ব্যবসার আড়ালে অন্যের জমি দখল, জোর করে লিখে নেয়ার একাধিক অভিযোগ আছে আওয়ালের বিরুদ্ধে। আওয়াল ম্যানেজার ফোন করে বলে, ইমরান বলে যে আমাদেরকে অর্ধেক জমি না দিলে আপনার এনওসি হবে না। তারপরে আরডিএ কর্তৃপক্ষ আমাকে জানায় যে সিটি কর্পোরেশন ওখানে কবরস্থান এবং ঈদগাহ তৈরি করবে। শুধু জমি দখল নয়, পুকুর ভরাট করে জমি বিক্রি, কখনো অন্যের হয়ে পুকুর ভরাট, এক আতঙ্কের নাম ছিলেন শামসুজ্জামান আওয়াল। জি, এটা পুকুর ছিল, জি আমরা ওখানে ব্যবহার করতে পুকুর ছিলাম, আমি লিখে লোকজন সব ভর্তি করেছে। এখানে বিল্ডিং হবে, মেয়রেরা চাইছে বিল্ডিং করবে। এখন আমরা শুনেছি রাতারাতি ভরাট করেছে, দিনেও ভরাট করেনি, রাতারাতি। ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মূল হোতা নাবিল গ্রুপকে সম্পত্তি বন্ধক ছাড়াই বিপুল পরিমাণ ঋণ পেতে নিভত্তে সহায়তা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। অভিযোগ আছে ওই অর্থের একটি অংশ লিটন আওয়ালের পকেটেও গেছে। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ, জমি কেনাবেচা, পুকুর ভরাট করে বিক্রি,
ব্যাংক থেকে ঋণ পেতে সহযোগিতা করা আওয়াল এখন বড় ব্যবসায়ী নেতা। কেউ জানেন না তার কি ব্যবসা। আমি যতটুকু জানি যে উনি ঠিকাদারি ব্যবসা করতেন আর কি, ঠিকাদারি। তাছাড়া এমনি একদম ক্লোজলি ওনার সাথে বসে ওনাকে জিজ্ঞাসা করা যে কি কি ব্যবসা করেন বা আমি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকা, এই ধরনের কিছু আমার সুযোগ হয়নি। সে মাছের ঘেরের ব্যবসা করতেন এবং এখানে যে সমস্ত ডেভেলপার তার মধ্যেও তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে দারুচিনি প্লাজা। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দলটির রাজশাহী মহানগর কমিটির সাবেক কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে শেরপুরে নতুন করে প্লাবিত হয়েছে জেলার নকলা ও সদর উপজেলা। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী লাখো মানুষ। এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। এদিকে রাত থেকে হচ্ছে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় আবারও পানি বাড়ছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। অবস্থা খুব খারাপ, পানি করে পানি উঠতে বসে, বাইরের সমস্যা নাই, খাওয়ার অসুবিধা, সব দিকে ঝুলুম। এই যে অন্য যে হাতার ফেলে দেওয়া নেবো, পানির জন্য খাওয়া দাওয়া করতে পারতেছি না, পোলা পান নিয়ে খুব কষ্টে আছে। আম করে বড় পানি, গলিও পানি, পুকুরে মাছ তলে গেছে, রাস্তার উপরে কোমর পানি, উড়াত পানি। ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গত 3 দিন ধরে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া কিন্তু পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখেছি প্রশাসন সহ সাধারণ স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ তারা অব্যাহত রেখেছেন, অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। এই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার কিন্তু পানিতে এই নিচতলা ডুবে যায়। এখনো পর্যন্ত পানি কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি ভেঙে কিন্তু রোগী এবং চিকিৎসকরা এই সেবা নিতে কিন্তু এখানে আসছেন, অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি গর্ভবতী নারী যারা আছেন তারা কিন্তু চিকিৎসা সেবা শেষে এখান থেকে খুব ভোগান্তি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন, অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে পানি এখনো পর্যন্ত কমার কোনো আশঙ্কা নেই, অর্থাৎ হয়তো আরও 2-1 দিন এই পানি এরকম ভাবে থাকতে পারে, অর্থাৎ যার কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষকে ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে। অর্থাৎ হালুয়াঘাট, ধোবাউড়া আমরা দেখেছি প্রশাসনের তথ্য মতে তারা বলছেন যে প্রায় 1,20,000 মানুষ ইতিমধ্যেই পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা তাদের সাহায্য কিন্তু অব্যাহত রেখেছেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ হালুয়াঘাট উপজেলায় গতকালকে 10 টন চাল কিন্তু বিতরণ করা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের মাঝে কিন্তু বিতরণের যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে। এছাড়াও এই হালুয়াঘাট এবং ধোবাউড়া কৃষি অঞ্চল, অর্থাৎ কৃষকের আবাদি জমি, অর্থাৎ শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, মানুষের মাছের ঘের সেটি কিন্তু ভেসে গেছে, অর্থাৎ এইখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু একেবারেই বিপাকে পড়েছেন। তারা বলছেন যে 88-র পরে আসলে এমন বন্যা কিন্তু হালুয়াঘাট এবং ধোবাউড়ায় কখনো হয়নি, অর্থাৎ তারা নতুন ভাবে এই বন্যার শিকার হয়েছেন এবং তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে, অর্থাৎ সব ক্ষেত্রেই অফিস, আদালত এবং চিকিৎসা সেবা কার্যালয় সহ কিন্তু আমরা দেখেছি সব ক্ষেত্রেই যে মানুষের ভোগান্তি সেটি চরম মাত্রায় পৌঁছেছে এবং প্রশাসন তাদের সাধ্য অনুযায়ী সেই বিষয়টি অর্থাৎ ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সকালে বিভাগীয় কমিশনার ময়মনসিংহের হালুয়াঘাট এসেছেন, তিনি কিন্তু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতার কথা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ, হালুয়াঘাট এবং ধোবাউড়া বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।
নোয়াখালীতে টানা দুদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বৃষ্টি কি এখনো হচ্ছে আর বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা? ইশিকা, আপনি নোয়াখালীতে জলাবদ্ধতার কথা বলছিলেন, তো আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে গত বেশ কয়েকদিন অর্থাৎ গত 2 সপ্তাহ যাবৎ নোয়াখালীতে টানা প্রখর রৌদ্র থাকার কারণে যে বন্যা হয়েছিল সাম্প্রতিককালে নোয়াখালীর ইতিহাসের যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পানি কিছুটা কমে গিয়েছিল। অনেক জায়গায় পানি প্রায় পুরোপুরি নেমে গিয়েছিল। এতে জনসাধারণ মনে একটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু গত 2 দিনের বৃষ্টিতে অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নোয়াখালীতে টানা যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে নোয়াখালীতে আবার জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। নোয়াখালীর 8টি উপজেলায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তো এদিকে একই সাথে যে গেল বন্যার যে পানি, এটার সাথে গত 2 দিনের বৃষ্টির পানি তো অনেক নিম্নাঞ্চল প্রায় হাঁটু সমান পানিতে তলিয়ে গিয়েছে। তো এটা আসলে জনসাধারণ একটা ভোগান্তির মধ্যে পড়েছে। তারা না পারছেন ঘর থেকে বের হতে, না পারছেন ঘরে থাকতে। আসলে দৈনন্দিন কাজে যেসব মানুষের চাকরিজীবী এবং কর্মযোগী নারী পুরুষ রয়েছেন, তারা নিতান্ত প্রয়োজনে ঘর থেকে বেরোতে হয়। তো আসলে পানি জলাবদ্ধতার কারণে যানবাহনের অন্যতম সংকটে না ঘর থেকে বের হতে পারার না কারণ বলে জানা গেছে। তো আমি যদি জলাবদ্ধতার কথা বলি যে নোয়াখালীর 8টি উপজেলায় এই মুহূর্তে প্রায় 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে গেছে বলে জানা গেছে। এছাড়া যে বাড়ির আশেপাশে যেসব আঙ্গিনা রয়েছে, যেসব জায়গা রয়েছে, সেগুলো প্রায় হাঁটু সমান পানির কাছাকাছি চলে এসেছে। তো অন্যদিকে যদি গ্রামীণ অঞ্চলের কথা একটু বলতে হয়, যে নিচু জায়গায় যেসব ঘরবাড়ি রয়েছে সেসবে পানি প্রবেশ করে আসলে নিম্ন আয়ের যারা আছে তারা অত্যন্ত ভোগান্তির মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে যে জেলা আবহাওয়া অফিস সূত্র মতে যেটি জানতে পেরেছি, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদি এই ভারী বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আসলে নোয়াখালীতে জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। তো নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে যে জেলা শহরে যে পানি নামার যেসব স্পট রয়েছে, অর্থাৎ খাল, নালা, ড্রেন, পুকুর, জলাশয় রয়েছে, এগুলো আসলে প্রভাবশালীদের দখলে থাকার কারণে বা দখল করে বহুতল ভবন গড়ার কারণে পানি নামছে না। তো নোয়াখালী পৌরবাসী একটু অভিযোগ করেছেন যে প্রশাসন আসলে পানি নামার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো একই সাথে পৌরবাসী আরো প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যে অতি সত্বর এইসব যে পানি নামার যেসব জায়গাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে দিয়ে পানি নামার পথ সুগম করে দিয়ে জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দিবে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালী জলাবদ্ধতার সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছে। বিস্ফোরণে আরও অন্তত 8 জন আহত হয়েছেন। সম্পূর্ণ পুড়ে গেছে 4টি দোকান। শনিবার সন্ধ্যা 7টায় কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের 4টি দোকানে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রেস্টুরেন্ট মালিক মিন্টু সহ 8 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. ঠাকুরগাঁওয়ের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় দেখা মেলে স্নিগ্ধ শিশির কণা। হিমালয়ের কাছাকাছি হয় এই জেলায় ঋতু শুরুর আগেই অনুভব হচ্ছে শীত। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ধানের পাতা ও ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সূর্যের আলো। এমন চিত্র উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের। দেশ জুড়ে শীত আসার আগেই এই জেলায় সব আয়োজন নিয়ে হাজির শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা আর পড়তে থাকে কুয়াশা। সবুজ ঘাস ও গাছের পাতায় জমতে থাকে স্নিগ্ধ শিশির কণা।
গেল কয়েকদিন ধরে ঠাকুরগাঁওয়ে রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত শীতের এই আগমনী চিত্র চোখে পড়ে। সারাদিন গরম অনুভূত হলেও রাতে ঘুমাতে হচ্ছে গরম কাপড় মুড়ে। অন্যদিকে কৃষকরাও ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ধান ঘরে তুলতে। আগাম শীতে ধানের মধ্যে শীত জমে আছে, আর আগাম শীত দেওয়া আছে, এই জন্যই আনন্দিত। আগাম শীত মানে আমাদের গ্রামের মানুষদের একটা আনন্দ। আর শীতের লাভার কারণে দিনে হচ্ছে গরম করে, রাতে প্রচুর ঠান্ডা করে। সন্ধ্যার পর তাপমাত্রাটা অনেক কমে যায় এবং রাত যত গভীর হয় তত ঠান্ডা অনুভূত হয় এবং সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। প্রতিবার দেশের অন্য জেলার চেয়ে ঠাকুরগাঁওয়ে বেশি অনুভূত হয় শীতের তীব্রতা। এবার শীত মোকাবিলায় জেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসক। আগাম চিঠি পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি।